তীব্র আন্দোলন, সরকার বিরোধী 24-এর যে প্রহসনমূলক একতরফা নির্বাচন, সে সময়ের আন্দোলন, পুরোটা কিন্তু আমাদের এই কমিটিতে যারা ছিলেন তারাই কিন্তু এটা নেতৃত্ব দেন। দলের সুনামক্ষুণ্ণ এরকম কোনো কাজেই তারা জড়াচ্ছে না, জড়াবেও না। যে কিছু লোকই আছে যে এরকম পরিস্থিতির আপনার সুযোগ নেয়, তারাই এইসব অপকর্মজিত আমাদের দলের নাম ব্যবহার করে। যারা নাকি ত্যাগী তারাই আগে মূল্যায়িত হবেন। দলের বিভিন্ন কার্যক্রম অংশগ্রহণ করে তারা যে যোগ্য সেটা প্রমাণ করার সাপেক্ষে কিন্তু দল তাদেরকে মূল্যায়ন করবে। সমসাময়িক রাজনীতি, নির্বাচন, বিতর্ক, উত্তপ্ত রাজনীতির মাঠ। কালের কণ্ঠের বিশেষ সাক্ষাৎকারে আজ আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান। 6 সনের 28 অক্টোবর একটা কালো দিন বিএনপির জন্য। সামরিক বাহিনী থেকে আসা হান্নান শাহ এবং রাজনৈতিক নেতা হান্নান শাহের যে সংমিশ্রণ, সেদিনের সেই আন্দোলনের দিন আমি দেখেছি। গাজীপুর জেলা বিএনপির কিছুদিন আগে একটা আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। তার আগে আমাদের যে পূর্ণাঙ্গ যে কমিটি ছিল সেটা আপনার আমাদের দ্বিবার্ষিক আপনার যে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠিত হয়েছে এবং ওখানে আমি নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলাম। সেই কমিটি পুরো আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে এই কমিটির সময়টা কিন্তু পার হয়, তীব্র আন্দোলন সংগ্রামের মধ্যে পার হয়। এরপরে কেন্দ্র থেকে একটি আহ্বায়ক কমিটি দেওয়া হয়, যেখানে আমাদের আহ্বায়ক আছেন হলো সাবেক সংসদ সদস্য, সাবেক সভাপতি জনাব ফজলুল হক মিলন। 1 নম্বর সিনিয়র যুগ্ম আহ্বায়ক আছেন ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু, যিনি নাকি আমাদের কেন্দ্রের সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক। তারপরে যুগ্ম আহ্বায়ক হিসাবে আমি আছি, আর সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন কালিয়াকৈর থেকে চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, আমাদের স্থায়ী কমিটির সদস্য, ওনার সুযোগ্য উত্তরসূরি ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। তারপরে পূর্ণাঙ্গ কমিটি সেটাও হয়েছে, সেখান থেকে জেলার পূর্ণাঙ্গ যেটা আহ্বায়ক যে কমিটি সেটা হয়েছে, এবং আমাদের উপজেলা এবং পৌর যে ইউনিটগুলো আছে, আমাদের 8টা ইউনিট আছে, 8টা ইউনিটের কমিটিও ইতিমধ্যে ঘোষিত হয়েছে। প্রত্যেকটা কমিটি হলো আপনার 41 সদস্য বিশিষ্ট। অত্যন্ত শক্তিশালী কমিটিগুলো গঠিত হয়েছে এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, যেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনা, ত্যাগী এবং যারা নাকি আপনার আন্দোলনে ছিল, কারাভোগ করেছে, বিভিন্ন মামলার সম্মুখীন হয়েছে, তাদেরকে দিয়ে যেন ইউনিটগুলো গঠিত হয়। বিশেষ করে ইউনিয়ন কমিটি, ওয়ার্ড কমিটি, যেটা আমাদের বলে থাকে আমাদের দলের প্রাণভোমরা, মূল যে শক্তি। তো সেক্ষেত্রে এখন কাজ পুরোদমে চলছে। অতি যথাসময়ের মধ্যে ইনশাল্লাহ ওই ইউনিটগুলো হয়ে আসলে পরবর্তী যে সাংগঠনিক পদক্ষেপ উপজেলা এবং পৌর কমিটিগুলোর পূর্ণাঙ্গ কাউন্সিলের মাধ্যমে এবং পরবর্তীতে জেলা কেন্দ্র যেভাবে মনে করে সেভাবে ইনশাল্লাহ গঠিত হবে। আমি ইতিমধ্যে বলেছি যে আমাদের যেই পূর্ণাঙ্গ কমিটি ছিল, জনাব ফজলুল হক মিলন সভাপতি এবং আমি সাধারণ সম্পাদক, আমরা আমাদের এটা শেষ হলো 2025, আমরা 2022-এ মাঝামাঝি সময় দায়িত্ব গ্রহণ করি। পুরো আপনার আন্দোলন সময়টা, তীব্র আন্দোলন, সরকার বিরোধী 24-এর যে প্রহসনমূলক একতরফা নির্বাচন, সে সময়ের আন্দোলন, পুরোটা কিন্তু আমাদের এই কমিটিতে যারা ছিলেন তারাই কিন্তু এটা নেতৃত্ব দেন। এবং আপনি দেখে থাকবেন আমরা যতগুলো যে জাতীয় পর্যায়ে প্রোগ্রাম হয়েছে, জেলা পর্যায়ে, জেলার অন্তর্গত ইউনিটগুলোতে এবং সর্বোপরি ঢাকাতে গাজীপুর জেলা বিএনপির অংশগ্রহণ অভূতপূর্ব, এবং রেকর্ড সংখ্যক নেতাকর্মী নিয়ে, সমর্থকদের নিয়ে আমরা প্রতিটি আপনার আন্দোলনের প্রতিটি পর্যায়ে আমরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেছি এবং অত্যন্ত সফলতার সাথে। কাজে আমি সাবেক সাধারণ সম্পাদক হিসাবে আমি দৃঢ়ভাবে বলতে চাই যে এই কমিটি অত্যন্ত সফল একটি ভূমিকা পালন করেছে, শত বাধা বিপত্তি এবং সীমাবদ্ধতার মাঝে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। 17 বছরের ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমাদের অনেক নেতাকর্মী আন্দোলনে শহীদ হয়েছে, কারাবরণ করেছে, মামলার সম্মুখীন হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ দ্বারা। পরবর্তীতে 5ই আগস্টের ছাত্র জনতার এই বিপ্লবের পরে একটি রাজনৈতিক অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে। অনুকূল বলতে আমরা বলতে চাই আমরা কথা বলতে পারছি, মত
প্রকাশ করতে পারছি এবং আমরা আশা করছি অতি শীঘ্রই একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, যেটা নাকি আপনার অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু পরিবেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। তো এরকম একটি অনুকূল পরিবেশে, যেটা যে কোনো বড় দলেই হয়, বিশেষ করে আমরা যারা নাকি এই আন্দোলন সংগ্রামে যে দলটা নাকি আপনার নেতৃত্ব দিয়েছে, এখানে অনেক সুবিধাভোগীরা আসে আমাদের দলের পরিচয় ব্যবহার করে বিভিন্ন অসাংগঠনিক এবং আপনার বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ে, যা দলের সুনামকে ক্ষুণ্ণ করছে প্রতিনিয়ত। তবে আমাদের যারা নিবেদিত প্রাণ যে নেতা কর্মী, সেটা একদম তৃণমূল থেকে আপনার একদম সর্বোচ্চ নেতৃত্ব পর্যন্ত, তারা কিন্তু এই দলের প্রতি তাদের যে কমিটমেন্ট, তারা যে আত্মত্যাগ করেছে, তারা কিন্তু যে কোনো মূল্যে দলের সুনাম ক্ষুণ্ণ এরকম কোনো কাজেই তারা জড়াচ্ছে না, জড়াবেও না। এটা হলো ওই যেটা আমি দেখে এসছি, যে কিছু লোকই আছে যে এরকম পরিস্থিতির আপনার সুযোগ নেয়, তারা এইসব অপকর্মজিত আমাদের দলের নাম ব্যবহার করে। দেখুন, কিছুদিন আগেই আমাদের তারুণ্যের সমাবেশ হলো সারা বাংলাদেশে বিএনপির। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একটি যুগান্তকারী একটি সিদ্ধান্ত, এবং সেখানেই প্রমাণিত হয়েছে এ দেশের তরুণ সমাজ বিএনপির সাথে রয়েছে। এক একটি তারুণ্যের সমাবেশে লক্ষ লক্ষ লোকের আপনার সমাবেশ হয়েছে, জড়ো হয়েছে, তারা জাতীয়তাবাদী আদর্শের সাথে একাত্মতা ঘোষণা করেছে। এবং আমাদের দেশনায়ক জনাব তারেক রহমানের প্রণীত যে ৩১ দফা, সেটার সাথে সুর মিলিয়ে দেশকে কীভাবে এগিয়ে নেওয়া যায়, এজন্য কিন্তু বাংলাদেশের তরুণ সমাজ একতাবদ্ধ। কাজেই বিএনপির মেসেজ পরিষ্কার, এদেশের তরুণ যুব সমাজ, যেটা এই জনসংখ্যার একটা বিশাল জনগোষ্ঠী, তাদের বেকারত্ব ঘোচাতে, একটি সুন্দর সৎভাবে স্বচ্ছভাবে জীবনযাপন করবার জন্য এবং রাষ্ট্রকে এবং দেশকে এগিয়ে নেওয়ার জন্য যা যা করণীয়, সেটা নেতৃত্ব যে বিএনপি দিতে পারে, সেটা কিন্তু এই তারুণ্য সমাবেশের মাধ্যমে তরুণদের কাছে একটা মেসেজ পৌঁছে দেওয়া হচ্ছে, এবং তরুণরা সেই মেসেজটা গ্রহণ করে বিএনপির সাথে আছে এবং থাকবে ইনশাল্লাহ। আমি আগেই বলেছি যে বিএনপি একটা বড় দল, আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দানকারী একটি দল, এবং সেটা আজকে না, 1975 সন থেকে ধারাবাহিকভাবে জনগণের সাথেই বিএনপি গণতান্ত্রিক আন্দোলনে সবসময় নেতৃত্ব দিয়ে এসছে। সেখানে এখন যেহেতু একটি অনুকূল পরিবেশ, সুবিধাভোগীরা থাকবেই, এবং যাদেরকে দুঃখ লাগে, যেহেতু আমি একটি জেলা দায়িত্বেও ছিলাম, যে আমরা আন্দোলন সংগ্রামে 17 বছর কোথাও দেখিনি, টেলিফোনেও পাওয়া যায়নি, যোগাযোগ করে পাওয়া যায়নি, এমন কিছু কিছু লোক আসছে। তো আমরা স্বাগত জানাই সবাইকে, দলে আসেন, কাজ করেন। তবে দল এখন কিন্তু একটি ভিন্ন মাত্রায় চলে গেছে, এবং দল পরিচালনা করছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুনির্দিষ্ট কিছু নির্দেশনা আমাদের কাছে দিয়েছেন। সেক্ষেত্রে যারা নাকি ত্যাগী, তারাই আগে মূল্যায়িত হবেন। যারা নাকি সংগঠনকে সুন্দর করে এতদিন সংগঠনকে আগলে রেখেছেন, তাদেরকে আগে মূল্যায়ন করা হবে। আর নতুন যারা নেতৃত্বে আসতে চাইছেন, অবশ্যই তারা ওয়েলকাম, আসবেন, কাজ করে যাবেন। তারা দলের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে তারা যে যোগ্য, সেটা প্রমাণ করার সাপেক্ষে কিন্তু দল তাদেরকে মূল্যায়ন করবে। এর ভিন্ন কোনো শর্টকাট কোনো রাস্তা নেই। আমার মরহুম পিতা হান্নান শাহ স্থায়ী কমিটির সদস্য ছিলেন, সাবেক মন্ত্রী ছিলেন, কাপাসিয়া থেকে সংসদ নির্বাচিত হয়েছিলেন, এবং আমার রাজনীতিতে আসার সবচেয়ে বড় অনুপ্রেরণা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরেই হলো আমার মরহুম পিতা ব্রিগেডিয়ার হান্নান শাহ। তো ওনার সাথে স্মৃতি তো অনেক। তো আমি একটাই বলি, সেটা হলো আপনার 2006 সনের 28 অক্টোবর একটা কালো দিন বিএনপির জন্য, যে আপনারা জানেন লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা করা ছিল ঢাকায়। সারা দেশে অত্যন্ত পরিকল্পনা করে বিএনপি জাতীয়তাবাদী শক্তিকে একদম নিঃশেষ করে দেওয়ার একটা চক্রান্ত ছিল। কাপাসিয়াতে আমরা নেতাকর্মীদের সাথেই সেদিন অবস্থান করছিলাম, আমি, আমার পিতা, আমার বড় ভাই সহ নেতাকর্মীরা, এবং সেখানে আমাদের উপর আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা চরমভাবে আক্রমণ করে। সেদিন আমি দেখেছিলাম যে আপনার যে সামরিক বাহিনী থেকে আসা হান্নান শাহ এবং রাজনৈতিক নেতা হান্নান শাহর যে সংমিশ্রণ, সেদিনের সেই আন্দোলনের দিন আমি দেখেছিলাম যে তিনি যে দৃঢ় চিত্তে নেতৃত্ব দিয়েছিলেন, এবং একেবারে মৃত্যুকে আমরা এত কাছে থেকে দেখেছি। তো তার নেতৃত্বেই সেই দিন আমাদের নেতাকর্মীরা আওয়ামী সন্ত্রাসের প্রতিহত করেছিল।
আমরা তো জানি ওনার 111-এর ভূমিকা জানি, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের মরদেহ নিয়ে এসেছেন, কিন্তু আমি আমার জীবনে খুব কাছে থেকে দেখা একটা ঘটনা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। কাপাসিয়াবাসীর বর্তমানে প্রত্যাশা কিন্তু অনেক, কেননা 17 বছরে এই উপজেলা অনেক বঞ্চনার শিকার। যদিও সেখানে ভোটারবিহীন যে নেতৃত্ব এসেছিল তাদের অনেক সুযোগ ছিল কাপাসিয়ার কল্যাণে, অবকাঠামোগত কল্যাণে এবং অন্যান্য উন্নয়নে আপনার কাজ করে যাওয়া, কিন্তু দুঃখজনকভাবে আমার মরহুম পিতা ব্রিগেডিয়ার হান্নান শাহ উনি যখন মন্ত্রী ছিলেন এবং সংসদ সদস্য ছিলেন, উনি অবকাঠামোগত রাস্তাঘাট, স্কুল কলেজ মাদ্রাসা উন্নয়নে বিনির্মাণে যে বিপ্লব ঘটিয়েছিলেন সেটার কিছুই কিন্তু পরবর্তীতে যারা এসছেন তথাকথিত জনপ্রতিনিধি তারা কেউ কিন্তু সেটা ধরে রাখতে পারেননি। এবং সবচেয়ে বড় যেটা আমরা যেটা দেখেছি দুঃখের সাথে, আমাদের আশেপাশের এলাকা শিল্পায়নের মাধ্যমে সেখানকার মানুষের আর্থসামাজিক অবস্থার ব্যাপক উন্নয়ন ঘটেছে, কিন্তু কাপাসিয়া কিন্তু অবহেলিতই থেকে গেছে। তো আমার কাপাসিয়াবাসীর প্রতি, ভোটারদের প্রতি, সকলের প্রতি আমার একটা অঙ্গীকার, ইনশাল্লাহ যদি কাপাসিয়াবাসী আমাকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করে, আমি প্রথমে এটা নিশ্চিত করব যে পরিবেশ বান্ধব শিল্প কারখানা যেন গড়ে ওঠে, কেননা আমাদের কাপাসিয়াবাসী অনেক পিছিয়ে পড়েছে, আর্থসামাজিক অবস্থার যেন ব্যাপক উন্নয়ন হয় সেদিকে আমি মনোযোগ দেব।